সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইতিহাস সম্মান দ্বিতীয় বর্ষের এবং ডিগ্রি ক্লাসের বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের ইতিহাসের বিশেষ করে সুলতানি আমলের বা মুসলিম আমলের ইতিহাস রচনার উৎস নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি ইতিহাস উৎস নির্ভর। উৎস ব্যতীত ইতিহাস রচনা করা সম্ভব নয়। প্রাচীন ভারতের ইতিহাস রচনার সবচেয়ে বড় যে সমস্যাটি ছিল সেটি হলো উৎসের স্বল্পতা। মুসলিম শাসন আমলে এসে কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মুসলমানরা ইতিহাস সচেতন ছিলেন। এই কারণেই হয়তোবা প্রফেসর ঐতিহাসিক ডরওয়েল বলার চেষ্টা করেছেন, মুসলমান শাসন আমলের শুরু থেকে ধারাবাহিকভাবে ইতিহাস লেখা শুরু হয়। ফলে মুসলমান শাসন আমলের এক জীবন্ত চিত্র পাওয়া যায়। অন্যদিকে হিন্দু বা প্রাচীন আমলের ইতিহাস তমসাচ্ছন্ন। সুলতানি আমলে বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রেও সমস্যা রয়েছে। কারণ বাংলার ইতিহাস রচনার জন্য এই সময়ে বাংলায় কোনো আকর ইতিহাস গ্রন্থ রচিত হয়নি। যে সকল রচিত হয়েছে দিল্লিতে। তথাপি দিল্লির ইতিহাস গ্রন্থ এবং প্রত্নতাত্ত্বিক যে সকল উপাদান রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা সুলতানি আমলের বা বাংলার মুসলিম শাসন আমলের ইতিহাস রচনার প্রয়াস চালাব। সুলতানি আমলের ইতিহাস রচনার উৎসকে আমরা দুটো ভাগে বিভক্ত করে আলোচনা করব। এক, প্রত্নতাত্ত্বিক উপাদান। দুই, সাহিত্যিক উপাদান। আজকে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে আলোচনা করব। প্রত্নতাত্ত্বিক উপাদান কি? প্রত্নতাত্ত্বিক উপাদান হলো মাটি উৎখননের ফলে যে সকল আমরা উপাদান পেয়ে থাকি বা উৎস পেয়ে থাকি সেগুলোকে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান বলে থাকি। প্রত্নতাত্ত্বিক উপাদান বা উৎস ইতিহাস রচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্ভেজাল এবং বস্তুনিষ্ঠ, যেগুলো আমরা হুবহু পেয়েছি। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে রয়েছে ১, লিপি। ২, মুদ্রা। ৩, স্থাপনা। ৪, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আমরা প্রথমে লিপি নিয়ে আলোচনা করি। লিপিকে আবার আমরা দুটো ভাগে মূলত ভাগ করতে পারি। একটা হলো শিলালিপি আর একটা হলো তাম্রলিপি। প্রাচীন বাংলার ক্ষেত্রে লিপি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এমনকি সুলতানি আমলেও এর গুরুত্ব ইতিহাস রচনার ক্ষেত্রে, ইতিহাস রচনার তথ্য সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই লিপি থেকে আমরা কি কি জানতে পারি ইতিহাস রচনার জন্য? প্রথমে যদি আমরা দেখি, লিপিগুলো থেকে সুলতানদের নাম পাওয়া যায়, যা থেকে আমরা সুলতানের নাম সহ তাদের বংশ তালিকা তৈরি করতে সক্ষম হয়ে থাকি। দ্বিতীয়ত, আমরা যে বিষয়টি পাই, সুলতানদের রাজত্বকাল বা শাসন আমল সম্পর্কে জানতে পারি। যেমন পরবর্তী মাহমুদ শাহী বংশের শাসক ছিলেন জালালউদ্দিন ফতেহ শাহ। জালালউদ্দিন ফতেহ শাহের প্রথম যে লিপিটি আমরা পেয়েছি সেটি হল 1481 খ্রিস্টাব্দে। অন্যদিকে তার সর্বশেষ যে লিপিটি পেয়েছি সেটা হলো 1487 খ্রিস্টাব্দে। এ থেকে আমরা অনুমান করতে পারি যে তার
রাজত্বকাল ছিল বা তার শাসন আমল ছিল 1481 থেকে 1487 খ্রিস্টাব্দ পর্যন্ত। তৃতীয়ত, লিপিগুলো থেকে আমরা সুলতানদের গৌরবময় কৃতিত্ব সম্পর্কে জানতে পারি। বিশেষ করে তাদের রাজ্য জয় সম্পর্কে জানা যায় এবং তাদের অন্যান্য জনহিতকর কার্যাবলী সম্পর্কেও জানা যায়। চতুর্থ যে বিষয়টি আমরা জানতে পারি সেটা হলো সুলতানদের রাজ্যের বিস্তৃতি সম্পর্কেও জানা যায়। লিপির প্রাপ্তিস্থান থেকে আমরা এটা অনুমান করতে পারি। তাছাড়া লিপিগুলোতেও তাদের রাজ্যসীমা কতটুকু পর্যন্ত বিস্তৃত ছিল এ সম্পর্কে ধারণা পাওয়া যায়। পঞ্চম, রাজকর্মচারীদের পদবি, তাদের দায়িত্ব, কর্তব্য, এমনকি রাজকর্মচারীদের নাম, তাদের বাসস্থান পর্যন্ত লিপিগুলোতে উল্লেখ রয়েছে, যা থেকে আমরা রাজকর্মচারীদের বিভিন্ন প্রশাসনিক এবং অন্যান্য দায়িত্ব সম্পর্কেও আমরা জানতে পারি। ষষ্ঠ যে বিষয়টি নিয়ে আমরা বলে থাকি সেটা হলো প্রশাসনিক স্তর বিন্যাস। সুলতানি শাসন আমলের প্রশাসনিক স্তর বিন্যাস সম্পর্কে আমরা অভিহিত হতে পারি, জানতে পারি এই লিপিগুলো থেকে। সপ্তম, সুলতানদের ধর্মীয় অবস্থা বা রাষ্ট্রীয় পর্যায়ে কোন ধর্ম পালন করা হতো সে সম্পর্কে জানা যায় লিপিগুলো থেকে। বিশেষ করে সুলতানি আমলের যে সকল লিপি পাওয়া গেছে সেই লিপিগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আরবি এবং ফার্সি হরফে কালিমা, হাদিস এবং আল্লাহর বাণী লেখা, যা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে এই শাসন আমলে শাসকরা ইসলাম ধর্মের অনুসারী ছিলেন এবং রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে। অষ্টম যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করব বা বলে থাকি সেটা হলো এই লিপিগুলো থেকে আমরা তৎকালীন সময়ে লিপি কলার বা অক্ষর শৈলীর এবং সাংস্কৃতিক পরিচয় পেয়ে থাকি। বিশেষ করে এই সময় আরবি এবং ফার্সি ভাষায় লিপিগুলো রচিত হয়েছিল এবং আমরা দেখতে পাই যে এই সময়ে ফার্সি ভাষার ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছিল। নবম যে বিষয়টি সেটি বলে থাকি আমরা ধাতব শিল্পের অগ্রগতি সম্পর্কে আমরা অভিহিত হয়ে থাকি, অর্থাৎ ধাতব শিল্পের উপর ভিত্তি করেই এই লিপিগুলো রচিত হয়েছিল। এছাড়া শিলালিপিগুলো বিভিন্ন স্থাপনায় আমরা পেয়েছি, যে স্থাপনাগুলো সম্পর্কে আমরা ধারণা করতে পারি, অর্থাৎ লিপিগুলো যেন এক জীবন্ত দলিল হিসাবে আমাদের কাছে এসেছে। কাজেই এই সুলতানি আমলে ইতিহাস রচনার ক্ষেত্রে লিপিগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই কারণে আমরা এগুলো অবিকৃত অবস্থায় পেয়েছি এবং ইতিহাস গ্রন্থে বিভিন্ন সন তারিখের বিভ্রান্তি থাকলেও লিপিগুলোতে সে সকল সন তারিখের বিভ্রান্তি নেই, রাজাদের নামের ক্ষেত্রে বিভ্রান্তি নেই। কাজেই বিশেষ করে সুলতানদের সময়কাল নির্ধারণের ক্ষেত্রে, তাদের নাম নির্ধারণের ক্ষেত্রে এই লিপিগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল। প্রত্নতাত্ত্বিক উৎস বা উপাদানের অপর একটি গুরুত্বপূর্ণ উৎস হল মুদ্রা বা কয়েন। মুদ্রাগুলো সুলতানি আমলের ইতিহাস রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে থাকে। মুদ্রাগুলো থেকে যেগুলো আমরা জানতে পারি সুলতানদের নাম এবং সুলতানদের বংশের নাম এবং তাদের
সুলতানদের নামের তালিকা পেয়ে থাকি। দ্বিতীয় তথ্য যেটা পেয়ে থাকি সুলতানদের শাসনকাল বা রাজত্বকাল, যেমন ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ প্রথম যে মুদ্রাটি পেয়েছি 1342 খ্রিস্টাব্দের। অন্যদিকে সর্বশেষ যে মুদ্রাটি পাওয়া গিয়েছে 1358 খ্রিস্টাব্দে। এ থেকে প্রতীয়মান হয় যে সুলতান ইলিয়াস শাহের শাসন আমল 1342 থেকে 1358 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। সুলতানদের নাম, রাজত্বকাল যেমন জানা যাচ্ছে, তেমনি পাশাপাশি সুলতানদের রাজ্য জয় সম্পর্কে আমরা জানতে পারি এই মুদ্রাগুলো থেকে। যেমন শামসুদ্দিন ইলিয়াস শাহ যখন যে অঞ্চল জয় করছেন সেই অঞ্চল থেকে তিনি মুদ্রা প্রকাশিত করছেন। যেমন কামরূপ জয় করেন 1358 খ্রিস্টাব্দে। তিনি কামরূপ জয়কে স্মরণে করে রাখার জন্য মুদ্রা উৎকীর্ণ করেন কামরূপের টাকশাল থেকে। যখন সাতগা জয় করেন তখন তিনি সাতগা টাকশাল থেকে মুদ্রা উৎকীর্ণ করেন। কাজেই তার এই গৌরবময় কৃতিত্ব সম্পর্কে জানতে পারছি আমরা। সুলতানদের রাজ্য বিস্তৃতি সম্পর্কে আমরা জানতে পারি মুদ্রাগুলো থেকে। কারণ সুলতান যখন যে অঞ্চল জয় করছেন বেশিরভাগ ক্ষেত্রে সেই অঞ্চল থেকেই তিনি মুদ্রা উৎকীর্ণ করছেন এবং সেই বিজয়কে স্মরণীয় করে রাখছেন। কাজেই মুদ্রার প্রাপ্তিস্থান থেকে এবং মুদ্রায় উৎকীর্ণ লেখা থেকে আমরা অনুমান করে থাকি যে সুলতানের রাজত্বকাল, সুলতানের রাজ্য বিস্তৃতি কতটুকু ছিল বা রাজ্য সীমানা কতটুকু বিস্তৃত হয়েছিল। লিপির ন্যায় এখানেও রাজকর্মচারীদের নাম, পদবি পাওয়া যায়। অর্থাৎ এখানেও একটা প্রশাসনিক রাজকর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আমরা জানতে পারি। লিপিগুলোর ন্যায় মুদ্রা থেকেও সুলতানদের গৌরবময় কৃতিত্ব এবং তাদের জনহিতকর কার্যাবলী সম্পর্কে আমরা জানতে পারছি। যেমন সুলতান যখন কোথাও মসজিদ, মাদ্রাসা, খানকা, জলাধার ইত্যাদি নির্মাণ করছেন, সেটাকে স্মরণে করে রাখার জন্য তারা লিপি যেমন প্রকাশ করেন, তেমনি মুদ্রাও কোনো কোনো ক্ষেত্রে প্রকাশ বা উৎকীর্ণ করছেন। মুদ্রাগুলো থেকেও লিপির ন্যায় আমরা প্রশাসনিক স্তর বিন্যাস সম্পর্কে জানতে পারি। বিশেষ করে মুদ্রাগুলো থেকে টাকশাল সম্পর্কে জানা যায়। এই টাকশালগুলো ছিল সুলতানদের প্রশাসনিক বিভাগের অন্যতম দিক। যেমন শামসুদ্দিন ইলিয়াস শাহের দেখতে পাচ্ছি আমরা লখনৌতি থেকে বা লক্ষণাবতী, সোনারগাঁ, সাতগাঁও, কামরূপ বিভিন্ন অঞ্চল থেকে তিনি এই মুদ্রা উৎকীর্ণ করছেন। এই এক একটি অঞ্চল প্রশাসনিক বিভাগ ছিল। তাহলে মুদ্রাগুলো থেকে আমরা এই প্রশাসনিক বিভাগ সম্পর্কেও জানতে পারছি। মুদ্রাগুলো থেকে আমরা সুলতানদের ধর্মীয় অবস্থা সম্পর্কে জানতে পারি। লিপির ন্যায় এখান থেকে এই তথ্যটি পেয়ে থাকি। লিপিগুলোতে যেমন আমরা পেয়েছি তেমনি মুদ্রাতেও দেখতে পাই যে মুদ্রাগুলোতে কালিমা উৎকীর্ণ হয়েছে, কোরআনের আয়াত, হাদিস উৎকীর্ণ করা হয়েছে। এটা থেকে সহজেই অনুমান করা যায় যে সুলতানগণ
মুসলমান ধর্মের অনুসারী ছিলেন এবং রাষ্ট্রীয় পর্যায়ে মুসলমান ধর্ম পালন করা হতো। মুদ্রাগুলো থেকে আমরা সেই সময়ের শিল্পকলা ও লিপিকলা বা সংস্কৃতির পরিচয় পেয়ে থাকি, অক্ষর শৈলীর পরিচয় পেয়ে থাকি। বিশেষ করে মুদ্রাগুলো এই সময় আরবি এবং ফার্সি ভাষায় রচিত এবং রাষ্ট্রীয় পর্যায়ে ফার্সি ভাষা চর্চা করা হতো। ফার্সি ভাষার ব্যাপক উৎকর্ষ সাধিত হয় এই সময়ে। সুপ্রিয় শিক্ষার্থী, মুদ্রাগুলো থেকে আমরা ধাতব শিল্পের অগ্রগতি সম্পর্কে জানতে পারি। বিশেষ করে এই সময় রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা উৎকীর্ণ করা হতো, যা থেকে ধাতব শিল্প সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারি। মুদ্রা অর্থনীতির সূচক, অর্থনীতির মানদণ্ড। কোনো আমলের বা কোনো শাসকের যদি স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, এখান থেকে অনুমিত হয় যে তার শাসন আমল অর্থনৈতিক দিক থেকে উন্নত ছিল। অন্যদিকে ব্রোঞ্জ বা রৌপ্য মুদ্রা যদি আমরা বেশি পেয়ে থাকি কোনো শাসকের, তাহলে আমরা উপলব্ধি করতে পারি যে তার শাসন আমল অর্থনৈতিক দিক থেকে অনুন্নত ছিল। মুদ্রাগুলো ছিল সার্বভৌমত্বের প্রতীক। সাধারণত যে সকল শাসক বা সুলতানগণ স্বাধীন এবং সার্বভৌম ছিলেন, তারাই মুদ্রা উৎকীর্ণ করতে পারতেন। কাজেই আমরা এই মুদ্রাগুলো থেকে অনুমান করতে পারি কোন শাসক স্বাধীন এবং সার্বভৌম ছিলেন। সুতরাং মুদ্রাগুলো থেকে আমরা শাসকদের নাম, তাদের বংশ তালিকা, তাদের ক্ষমতা আহরণ, ক্ষমতার অবসান, তাদের রাজ্য বিস্তৃতি, রাজত্বকাল, সেই সময়ের অর্থনীতি, উন্নতি বা অবনতি, শিল্পকলা, সেই শাসক স্বাধীন সার্বভৌম কিনা ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি। এবং মুদ্রাগুলো ইতিহাস রচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমরা অবিকৃত অবস্থায় পেয়েছি। প্রত্নতাত্ত্বিক উপাদানের অপর একটি উৎস বা উপাদান স্থাপত্য। স্থাপত্য ইতিহাসের উৎস হিসেবে একটি জীবন্ত দলিল, যেগুলো ধ্বংসপ্রাপ্ত কিছু হয়েছে, তথাপি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। বিশেষ করে সুলতানি আমলে যে সকল স্থাপনা আমরা পেয়েছি, সেগুলোর মধ্যে রাজকীয় প্রাসাদ কিছু পেয়েছি, আমরা দুর্গ পেয়েছি, এছাড়া মসজিদ, মাদ্রাসা, খানকা, সমাধি, এই স্থাপনাগুলো পেয়েছি। এই স্থাপনাগুলো থেকে আমরা সেই আমলে শাসকদের জনহিতকর কার্যাবলী সম্পর্কে জানতে পারি এবং স্থাপনাগুলোতে আমরা দেখতে পাই স্থাপনার দেয়াল গাঁথতে লিপি রয়েছে, যে লিপিগুলো সম্পর্কে আমরা ইতিপূর্বেই আলোচনা করেছি। সেই লিপিগুলো থেকে রাজাদের, শাসকদের নাম, তাদের বংশ তালিকা, রাজার রাজ্য জয়, রাজার জনহিতকর কার্যাবলী ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা করতে পারি। এবং এখনো মসজিদগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে, যেমন পান্ডুয়ার আদিনা মসজিদ, গৌড়ের ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, এগুলো থেকে আমরা সেই সময়ের নির্মাণ শৈলী সম্পর্কে আমরা ধারণা করতে পারি, যা ইতিহাস রচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্নতাত্ত্বিক উৎসের অপর একটি দিক প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন সমূহ।
প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ উৎখননের ফলে আমরা বিভিন্ন নিদর্শন পেয়ে থাকি। যেমন আমরা লিপি পেয়েছি, যেমন আমরা মুদ্রা পেয়েছি, পাশাপাশি যুদ্ধাস্ত্র পেয়েছি, সেই সময়ে ব্যবহৃত তৈজসপত্র, অলংকার, বিভিন্ন দ্রব্যাদি আমরা পেয়েছি, যা থেকে সেই সময়ে আর্থসামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস রচনা করা সম্ভব। কাজেই যে বাংলাদেশের ইতিহাস রচনার ক্ষেত্রে ইতিহাস আকর গ্রন্থের স্বল্পতা, মোট কথা এখানে রচিতই হয়নি, সেই জায়গাতে আমরা প্রত্নতাত্ত্বিক বিভিন্ন উপাদান পাচ্ছি, যে উপাদানগুলো বস্তুনিষ্ঠ অবিকৃত অবস্থায় পাচ্ছি, যা ইতিহাস বিনির্মাণের ক্ষেত্রে, সুলতানি আমলের ইতিহাস রচনার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধন্যবাদ শিক্ষার্থী, ধন্যবাদ সকলকে।